আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পলিটেকনিক সিরিজের কেমিস্ট্রি এই কোর্সের আরো একটি অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আমাদের পাঠ্য বইয়ের ৩য় অধ্যায় গ্যাস বা গ্যাসের ধর্ম এই চ্যাপ্টারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা আমাদের নেক্সট টপিক আদর্শ গ্যাস এবং আদর্শ গ্যাসের সূত্রসমূহ নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা আদর্শ গ্যাস নিয়ে আলোচনা করব। আদর্শ গ্যাস কাকে বলে? আমরা সহজে বলতে পারি যে সকল গ্যাস পরমাণু তাপমাত্রা এবং চাপে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে সেই সকল গ্যাসকে বলা হয় আদর্শ গ্যাস। অর্থাৎ আদর্শ গ্যাসের সংজ্ঞা হিসেবে আমরা বলবো যে সকল গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে। এবং এই আদর্শ গ্যাসের একটা সমীকরণ আছে, যে সমীকরণটি হচ্ছে কি পিভি সমান সমান এনআরটি। এই পিভি সমান সমান এনআরটি এই সমীকরণটাকেই বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ। আমরা এই সমীকরণটার প্রমাণ দেখব, অর্থাৎ পিভি ইজিক্যাল টু এনআরটি কিভাবে পেয়েছি এই সমীকরণটার প্রমাণ আমরা করব। এখন আমরা এই আদর্শ গ্যাসের সূত্র নিয়ে আলোচনা করব। আদর্শ গ্যাসের কয়টি সূত্রের কথা বলেছি? আদর্শ গ্যাসের অনেকগুলো সূত্র আছে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে কি বয়েলের সূত্র, 2 নাম্বার হচ্ছে চার্লসের সূত্র, 3 নাম্বার হচ্ছে গেলুস্যাকের সূত্র, 4 নাম্বার হচ্ছে কি অ্যাভোগাড্রোর সূত্র। অর্থাৎ এই সকল সূত্র আদর্শ গ্যাসগুলো মেনে চলে। দেন আমরা এখন এই সকল সূত্রের বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা বয়েলের সূত্র নিয়ে আলোচনা করব। আমরা শুরুতে 3টা রাশি নিয়ে আলোচনা করেছি। একটা রাশি ছিল হচ্ছে চাপ, একটা রাশি ছিল হচ্ছে আয়তন, আর একটি রাশি ছিল হচ্ছে কি টেম্পারেচার। এখন বয়েলের সূত্রে এই 3টা রাশির যে কোনো একটা রাশি কনস্ট্যান্ট থাকবে। এখন কে কনস্ট্যান্ট থাকবে? যেহেতু আমরা 3টা রাশি নিয়ে আলোচনা করেছি, 3টা রাশি একটু আমরা রিভিশন দিই। কি কি রাশি ছিল আমাদের প্রথমত ছিল আয়তন, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু আয়তন। দেন আমাদের ছিল হচ্ছে পি ইজ ইকুয়াল টু চাপ। দেন আমাদের ছিল হচ্ছে টি ইজ ইকুয়াল টু তাপমাত্রা। এখন এই 3টা রাশির মধ্যে আমরা কি করব? আয়তনকে কোনো সময় কনস্ট্যান্ট রাখবো না। অর্থাৎ গ্যাসের আয়তনকে হয় আমরা কি করব? হ্রাস করব অথবা বৃদ্ধি করব। হ্যাঁ, আয়তন কনস্ট্যান্ট থাকবে, তবে বয়েল এবং চার্লসের সূত্রে কি থাকবে না? আয়তন কনস্ট্যান্ট থাকবে না। কারণ আয়তন যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কাজ কি হয়? শূন্য হয়। যেহেতু আয়তন কনস্ট্যান্ট রাখলে কাজ শূন্য হয়, এই কারণে আমরা আয়তনকে কি রাখবো না? কনস্ট্যান্ট রাখবো না। তাহলে আমরা কনস্ট্যান্ট অর্থাৎ স্থির রাখবো কি? চাপকে একবার স্থির রাখবো, একবার তাপমাত্রাকে স্থির রাখবো। বয়েলের সূত্রে আমরা কি করব? তাপমাত্রাকে স্থির রাখবো। আর চার্লসের সূত্রে আমরা চাপকে স্থির রাখবো। যেহেতু চার্লস লিখতে হলে চ ব্যবহার হয়, আর চতে কি হয়? চাপ হয়। তাহলে চার্লসের সূত্রে চাপ কনস্ট্যান্ট থাকবে, আর বয়েলের সূত্রে কি কনস্ট্যান্ট থাকবে? তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে। এটি হচ্ছে মনে রাখার সবথেকে সহজ লজিক। তাহলে বয়েলের সূত্র কি? বয়েলের সূত্র হচ্ছে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। চাপ যদি বৃদ্ধি পায় তাহলে আয়তন কমে যাবে, এবং চাপ যদি হ্রাস পায় তাহলে আয়তন বৃদ্ধি পাবে। যেমন আমি যদি আপনাদের সামনে একটা এক্সাম্পল দিই, যেমন আমরা যদি একটি বেলুনকে বাইরে থেকে কিছু পরিমাণ বাতাস প্রবেশ করানোর ফলে অবশ্যই বেলুনটি ফুলে উঠবে। তাহলে ওই বেলুনটাকে যদি আমরা কি করি? 2 হাতের মধ্যে নিয়ে চাপ প্রয়োগ করি তাহলে বেলুনটা ছোট হয়ে যাবে। আবার যদি চাপ অপসারণ করি তাহলে বেলুনটা আবার পূর্বের স্থানে ফিরে আসবে। এই যে চাপ দিচ্ছি, আয়তন সংকুচিত হচ্ছে, তা আয়তন কমে যাচ্ছে। আবার চাপ যদি অপসারণ করি তাহলে আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। এটি হচ্ছে আমাদের বয়েলের সূত্রের বাস্তব উদাহরণ। এখন আমরা বয়েলের সূত্রের গাণিতিক সমীকরণটি দেখব। বয়েলের সূত্রে কি বলা আছে? যে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। সো আমাদের শুরুতে কোন রাশিটি কনস্ট্যান্ট থাকবে? আমাদের শুরুতে তাপমাত্রা এই রাশিটি কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে আমরা শুরুতে লিখে নেব যে টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। টি যদি কনস্ট্যান্ট থাকে দেন তখন আমাদের কি হবে? তখন কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আয়তনটা হবে চাপের ব্যস্তানুপাতিক। এটি হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ বয়েলের সূত্রের। দেন এখন আমরা চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। অর্থাৎ চার্লসের সূত্রে কোন রাশিটি কনস্ট্যান্ট থাকবে? যেহেতু চার্লসের শুরুতে কি আছে? চ আছে, তাহলে চতে কি হয়? চাপ হয়, তাহলে চাপ কনস্ট্যান্ট থাকবে। চাপ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কোনো গ্যাসের
আয়তন তার তাপমাত্রার কি হবে সমানুপাতিক হবে। এখন আমরা এই চার্লসের সূত্রের গাণিতিক সমীকরণটি দেখব। এই চার্লসের সূত্রের ক্ষেত্রে আমাদের কি কনস্ট্যান্ট থাকবে? আমাদের চাপ কনস্ট্যান্ট থাকবে। P ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। P যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমাদের কোনো গ্যাসের আয়তন হবে তার তাপমাত্রার সমানুপাতিক। এটি হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। অর্থাৎ চাপ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কোনো গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক। দেন আমরা এখন অ্যাভোগাড্রোর সূত্র নিয়ে আলোচনা করব। অ্যাভোগাড্রোর সূত্র কি? স্থির তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের সমান আয়তনে সমান সংখ্যক অণু থাকে। অর্থাৎ তাপমাত্রা এবং চাপ এটি যদি স্থির থাকে তাহলে সকল গ্যাসের সমান আয়তনে সমান সংখ্যক অণু থাকে। অর্থাৎ প্রত্যেকটা গ্যাসের এক মোলে সমান সংখ্যক কি থাকবে? অণু থাকবে। এটার এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, যেমন হাইড্রোজেন গ্যাস স্থির তাপমাত্রা এবং চাপ, অর্থাৎ তাপমাত্রা এবং চাপ যদি স্থির থাকে তাহলে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের যতটি অণু থাকবে, আবার স্থির তাপমাত্রা এবং চাপে 32 গ্রাম অক্সিজেনেরও ততগুলো অণু থাকবে। অর্থাৎ তাদের অণুর কোনো কি হবে না? পরিবর্তন হবে না। এই অণু সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ছোট হাতের n দ্বারা প্রকাশ করব। এই n ইজ ইকুয়াল টু হচ্ছে মোল সংখ্যা। মোল, এখানে n হচ্ছে কি সংখ্যা? মোল সংখ্যা বা অণু সংখ্যা। আমরা n ব্যবহার করব মোল হিসেবে। 1 মোল হতে পারে, 2 মোল হতে পারে, 3 মোল হতে পারে। 1 মোল ইজ ইকুয়াল টু কতটি অণু থাকে? নাম্বার অফ অ্যাভোগাড্রো। অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা যতগুলি ততগুলি অণু থাকবে 1 মোলে। তাহলে কোনো একটা গ্যাসের যদি 2 মোল থাকে তাহলে অণু থাকবে কত? 2 ইন্টু নাম্বার অফ অ্যাভোগাড্রো। আর নাম্বার অফ অ্যাভোগাড্রো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত। দেন আমরা এখন এই যে 3টি সূত্র নিয়ে আলোচনা করেছি, এই সূত্রগুলোর সমন্বয়ে আদর্শ গ্যাসের সমীকরণটা প্রমাণ করব। আমরা আমাদের পরবর্তী পেজে চলে যাই। আমরা শুরুতে লিখব বয়েলের সূত্র থেকে পাই, চার্লসের সূত্র থেকে পাই। আমরা বয়েল এবং চার্লসের যে সমীকরণ দুটি পেয়েছি ওই সমীকরণ দুটি লিখব। আমরা শুরুতে লিখব বয়েলের সূত্র থেকে পাই V সমানুপাতিক 1/P, এটি হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। দেন আমরা লিখব চার্লসের সূত্র থেকে পাই V সমানুপাতিক T, এটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন লিখব ফ্রম ইকুয়েশন 1 and 2, from equation 1 and 2 we get V সমানুপাতিক T ভাগ P। বা আমরা সবাই জানি যদি সমানুপাতিক চিহ্ন উঠাতে হয় তাহলে কি করতে হয়? একটা ধ্রুবক গুণ করতে হয়। আমরা শুরুতে কি করব? টির নিচে যে পি আছে, প্রেসার আছে, এই প্রেসারকে ভির পাশে নিয়ে আসবো। যেহেতু এটা ভাগ আকারে আছে তাহলে এই পাশে আসলে কি হবে? ভির পাশে গুণ হয়ে যাবে। তাহলে এই পাশে আমাদের পি ভি হবে সমানুপাতিক, আমাদের রাইট হ্যান্ড সাইডে কি থাকবে? টি থাকবে। এখন এই রাইট হ্যান্ড সাইডের যেহেতু সমানুপাতিক আছে, আমরা এই সমানুপাতিক চিহ্নকে কি করব? সমান সমান অর্থাৎ ইকুয়াল টু দিব। এই সমান সমান চিহ্ন দিতে হলে আমাদের কি করতে হবে? একটা ধ্রুবক সংখ্যা গুণ করতে হবে। আমরা গুণ করি ধ্রুবক সংখ্যা, বা পিভি সমান সমান কেটি। এখানে কে হচ্ছে কি? সমানুপাতিক ধ্রুবক। আমরা লিখে দিব যে কে ইজ ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। দেন আমরা লিখতে পারি PV is equal to KT, বা এখন আমরা যদি টিটাকে পিভির নিচে নিয়ে আসি, অর্থাৎ যেহেতু টিটা রাইট হ্যান্ড সাইডে কি আকারে আছে? উপরে আছে, অর্থাৎ লবে আছে, সেক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড সাইডে যদি তাকে নিয়ে আসি সে হরে চলে আসবে। তাহলে আমরা টিটাকে রাইট হ্যান্ড সাইড থেকে আমাদের লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। তাহলে পিভি ভাগ টি ইজ ইকুয়াল টু আমরা কি লিখব? কে লিখব। এখন আমরা আমাদের এই সমীকরণ থেকে কি লিখতে পারি? লিখতে পারি যে পিভি ভাগ টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। অর্থাৎ চাপ এবং আয়তনকে যদি আমরা গুণ করি এবং সেই রাশিটাকে যদি আমরা তাপমাত্রা দ্বারা ভাগ করি তাহলে এদের যে মানটা হবে এই মান অলওয়েজ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। যেহেতু এই লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে? পিভি ভাগ টি আছে, আর রাইট হ্যান্ড সাইডে কি আছে? ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট কে। যেহেতু কে একটা সমানুপাতিক ধ্রুবক, কনস্ট্যান্ট অর্থ কি? যে রাশির মান সময়ের সাথে কোনো পরিবর্তন হয় না তাকেই তো কনস্ট্যান্ট বলে। তাহলে কনস্ট্যান্ট আমরা কি সমান সমান কি পেয়েছি? কনস্ট্যান্ট সমান সমান আমরা পেয়েছি পিভি ভাগ টি। তাহলে আমরা এই
সমীকরণটা ব্যাখ্যা হিসেবে এভাবে লিখতে পারি যে P1 V1 ভাগ T1 সমান সমান P2 V2 ভাগ T2 সমান সমান P3 V3 ভাগ T3 ইজ ইকুয়াল টু ড্যাশ 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 PN VN ভাগ হচ্ছে কি TN। অর্থাৎ n টাইম পর্যন্ত যদি এভাবে আমাদের সময় বাড়াতে থাকি তাহলেও আমাদের কি হবে না, এই PV ভাগ T এদের মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ অলওয়েজ তাদের এই মানটা কি হবে, কনস্ট্যান্ট থাকবে। এখন অনেক সময় আমাদের প্রশ্ন থাকতে পারে যে প্রমাণ করো যে P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2। আমরা এতটুকু প্রমাণ করেছি কার কার সূত্র থেকে, বয়েল এবং চার্লসের। অর্থাৎ এই দুইটা সূত্রকে যদি সমন্বয় করা হয় তাহলে আমরা পাই P1 V1 বাই T1 P2 V2 বাই T2। আপনারা মনে রাখেন, শুধুমাত্র যদি বলে বয়েল এবং চার্লসের সূত্র নিয়ে আলোচনা করো, তখন আমরা শুধুমাত্র বয়েল এবং চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব এবং ওইখান থেকে যে আমরা সমীকরণটা পাবো সেই সমীকরণটা হবে কি P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2। দেন আমরা এখন কি করব, এই বয়েল এবং চার্লসের সমীকরণের সাথে অ্যাভোগাড্রোর সমীকরণও কি করব, যোগ করব। যোগ করার ফলে আমাদের সমীকরণটা হবে PV সমান সমান nRT। আমরা চলে যাই, আমরা এখানে এই সমীকরণটাকে দিলাম 3 নং সমীকরণ, ঠিক আছে। 3 নং থেকে আমরা এটা প্রমাণ করেছি। আবার আমরা এখানে লিখব যে ইকুয়েশন ফ্রম ইকুয়েশন 3 ফ্রম ইকুয়েশন 3 আমরা 3 নম্বর ইকুয়েশন থেকে কি পাই, PV ভাগ T ইজ ইকুয়াল টু K। এখন এই K সমান সমান যদি আমরা R লিখি, যেহেতু গ্যাস নিয়ে আলোচনা করছি, গ্যাসের ক্ষেত্রে এই কনস্ট্যান্টটা কি R, অর্থাৎ K ইজ ইকুয়াল টু R। আর হচ্ছে কি গ্যাসের সমানুপাতিক ধ্রুবক, তাহলে K এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, R ব্যবহার করব। বা PV ভাগ T ইজ ইকুয়াল টু R, বা আমরা এই টিটাকে যদি আর এর পাশে নিয়ে আসি, যেহেতু এটা ভাগ আকারে আছে, PV ইজ ইকুয়াল টু RT। এখন আমরা এখানে কি করব, অ্যাভোগাড্রোর সূত্র প্রয়োগ করব। অ্যাভোগাড্রোর সূত্র কি বলেছে যে প্রমাণ তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের সমান আয়তনে n সংখ্যক অণু থাকে। যদি আমাদের অণু সংখ্যা n হয় তাহলে আমরা লিখতে পারি যে PV সমান সমান nRT। এখানে আমরা অবশ্যই অ্যাভোগাড্রোর সূত্রটা কি করব, উল্লেখ করে দেব। এখানে লিখব যে প্রমাণ তাপমাত্রা এবং চাপে সকল গ্যাসের সমান আয়তনে সমান সংখ্যক অণু থাকে, অর্থাৎ ওই অণুর সংখ্যা যদি কি হয়, n হয়, তাহলে আমরা লিখব PV সমান সমান nRT। এটি হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের মূল সমীকরণ। যেমন এই সমীকরণটাকে আরো একটু বড় করা যায়, যেমন PV সমান সমান আমরা লিখতে পারি PV সমান সমান G ভাগ হচ্ছে বড় হাতের M RT। এখানে আমরা nটাকে কি করেছি, G ভাগ M দ্বারা রূপান্তর করেছি, যেহেতু n সমান সমান আমাদের কি সংখ্যা, মোল সংখ্যা। যেহেতু আমরা n কে G বাই M দ্বারা রূপান্তর করেছি, এটা কিভাবে রূপান্তর করেছি, যেহেতু n সমান সমান মোল সংখ্যা, আর মোল সংখ্যা কাকে বলে, কোনো পদার্থের মোলার ভরে 1 মোলে যত গ্রাম পদার্থ থাকে তাকে ওই পদার্থের মোল সংখ্যা বলে। তাহলে n ইজ ইকুয়াল টু হচ্ছে G বাই M। এই জিটা হচ্ছে ওই পদার্থের ভর, আর বড় হাতের এমটা হচ্ছে ওই পদার্থের আণবিক ভর, আর nটা হচ্ছে ওই পদার্থের মোল সংখ্যা। এই মোল সংখ্যাকে আমরা G বাই M দ্বারা পরিবর্তন করে অঙ্ক করতে পারি। অনেক জায়গায় আমাদের n কে এই G ভাগ M এই অবস্থায় রূপান্তর করে অঙ্কগুলো সমাধান করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু মনে রাখার চেষ্টা করেন যে n ইজ ইকুয়াল টু G ভাগ M হয়। এটা হচ্ছে মোলের সংজ্ঞা থেকে, ঠিক আছে। এই ছিল হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণের বিস্তারিত আলোচনা। এখন আমরা এখান থেকে 2টি রচনামূলক প্রশ্নের সমাধান করতে পারবো। একটি হচ্ছে আমাদের বয়েল এবং চার্লসের সূত্রের ব্যাখ্যা, অথবা থাকতে পারে যে বয়েল এবং চার্লসের সূত্র থেকে প্রমাণ করো যে P1 V1 বাই T1 সমান সমান P2 V2 ভাগ T2। অথবা আমাদের রচনামূলক প্রশ্ন থাকতে পারে যে আদর্শ গ্যাসের সূত্রটি প্রমাণ করো, অথবা থাকতে পারে যে প্রমাণ করো যে PV সমান সমান nRT, অথবা থাকতে পারে PV সমান সমান G ভাগ বড় হাতের M RT। এটিও আমাদের থাকতে পারে। সো আশা করি আপনারা পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আমাদের এই অধ্যায়ের উপর বাকি টপিকসগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব।